নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আপনারা শুনছেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। ভারত সরকারের মিনিস্টার যে কী সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। থাকবে কেমন করে? কোনো দিন তো রাজনীতি করিনি, মন্ত্রীদের পিছনে পিছনেও ঘুরে বেড়াইনি। কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আড্ডা দিয়েছি কফি হাউসে, YMCA বসন্ত কেবিনে। ঘুরে বেরিয়েছি বন্ধুদের সঙ্গে। দিল্লির সেক্রেটারিয়েট তো দূরের কথা, রাইটার্স বিল্ডিংয়ের ভিতরে কোনো দিন যাইনি। এখনকার মানুষ চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মতো মন্ত্রীদের দেখার জন্য রাইটার্স বিল্ডিংয়েও যায়, কিন্তু আমাদের সে আগ্রহ কোনো দিন হয়নি। এবার বুঝলাম মন্ত্রী হওয়া কী ব্যাপার। সরকারিভাবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রচারিত হলো সন্ধ্যার পর 7টা নাগাদ। 15 মিনিটের মধ্যেই ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রির ICS সেক্রেটারি টেলিফোন এলো। স্যার, আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি যে আপনার মতো মিনিস্টার পাব। আরও কি যেন বললেন। শেষে অনুমতি চাইলেন। স্যার, একটু আসতে পারি? নিশ্চয়ই। কখন আসবো স্যার? পারেন তো এক্ষুনি আসুন। 10-15 মিনিটের মধ্যেই দরজায় আওয়াজ হলো। আমি দরজা খুলতেই একজন চাপরাশি সেলাম করে বলল, সেক্রেটারি সাহেব এসেছেন, ভিতরে পাঠিয়ে দাও। দরজা বন্ধ হলো। আবার সঙ্গে সঙ্গে নক করার আওয়াজ। সেক্রেটারির আগমন সংকেত। সেক্রেটারি সাহেব একটা বিরাট ফুলের তোড়া নিয়ে ঘরে ঢুকতেই সৌমেন এগিয়ে গেল। আসুন আসুন। ফুলের তোড়া সৌমেনকে দিয়ে সেক্রেটারি সাহেব বললেন, হার্টি কংগ্রাচুলেশন স্যার, আই হোপ। সৌমেন বলল, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি আমার দাদা আর আমার স্ত্রী। সেক্রেটারি সাহেব আমাদের নমস্কার করলেন। দাদা বললেন, বসুন। সেক্রেটারি সাহেব বসতেই দাদা জিজ্ঞাসা করলেন, কনফিডেন্সিয়াল কিছু আলোচনা করলে বলবেন, আমরা পাশের ঘরে যাব। নো স্যার, নট অ্যাট অল। শুধু আমার রিগার্ডস জানাতে এসেছি আর প্রিলিমিনারি একটু বিধি ব্যবস্থার কথা বলবো। 4 কাপ চা বা কফি দেবার কথা বলার জন্য বারান্দায় বেরোতেই দেখি দুজন চাপরাশি ও কয়েকজন লোক সন্ত্রস্ত হয়ে দাঁড়ালো। হাত তুলে সেলাম করল। একজন জিজ্ঞাসা করল, কিছু দরকার? হ্যাঁ, 4 কাপ কফি চাই। এক্ষুনি দিতে বলছি। তখনও সৌমেন মন্ত্রী হয়নি, শুধু ঘোষণা হয়েছে। আমি চাপরাশি আর লোকজন দেখে অবাক না হয়ে পারলাম না। কফি খেতে খেতে সেক্রেটারি সৌমেনকে ব্যবস্থাদির কথা বললেন। স্যার, আপনার গাড়ি থাকলো, ড্রাইভার, চাপরাশি, বেয়ারা সব আছে এখানে। তাছাড়া এখনও আপনি পার্সোনাল স্টাফ অ্যাপয়েন্ট করেননি, তাই একজন সেকশন অফিসারকে রেখেছি যদি আপনার কোনো দরকার হয়। আজ আর কি দরকার? সৌমেন বলল। স্যার, ওরা না থাকলে লোকজন এসে আপনাকে বিরক্ত করতে শুরু করবে। তাছাড়া টেলিফোন আর টেলিগ্রামের জন্য পাগল হয়ে যাবেন। আমরা সবাই একটু হাসলাম। অল ইন্ডিয়া রেডিও আর প্রেস ইনফরমেশন ব্যুরোর কয়েকজন অফিসার একটু কাজের জন্য নিশ্চয়ই আপনাকে বিরক্ত করবে। না না, বিরক্তর কি আছে? আফটার অল আপনি তো ওদেরই মিনিস্টার। তা তো বটেই। স্যার, আমি সকাল 8:30টায় আসব, তারপর আপনাকে নিয়ে রাষ্ট্রপতি ভবন যাব। সোয়ারিং ইনের পর আপনাকে নিয়ে মিনিস্ট্রিতে আসব। সব অফিসারদের সঙ্গে আলাপ করবার পর কয়েকটা জরুরি ব্যাপারে আমি আপনার সঙ্গে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে। তারপর আপনি সুবিধা মতো অল ইন্ডিয়া রেডিও, প্রেস ইনফরমেশন ব্যুরো, পাবলিকেশন ডিভিশন ইত্যাদি অফিস ভিজিট করবেন। দরজায় নক করার আওয়াজ হলো। সৌমেন নিজেই এগিয়ে গেল। চাপরাশি সেলাম দিয়ে বলল,
সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাহেব আয়া। পাঠিয়ে দাও। সৌমেন বসতে না বসতেই এসপি ঘরে ঢুকলেন। প্রথমে সৌমেনকে, পরে সেক্রেটারিকে স্যালুট করলেন। স্যার, আমি এসপি সিকিউরিটি। বসুন। এখন আর বসবো না স্যার, শুধু জানাতে এসেছি আপনার সিকিউরিটি গার্ড রেখে যাচ্ছি। ইফ ইউ কাইন্ডলি পারমিট, তাহলে ওকে চিনিয়ে দিতাম। ও গম্ভীর হয়ে বলল, হ্যাঁ আসুন। সিকিউরিটি গার্ডকে পরিচয় করিয়ে দিয়েই এসপি বিদায় নিলেন। তার আগে সৌমেন ও সেক্রেটারিকে স্যালুট করে বললেন, হঠাৎ এসে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। এনি মোর সার্ভিস স্যার? নো থ্যাংক ইউ। যেসব পরিবার খুব বড়, যাদের বাড়িতে অনেক লোক নানা জায়গায় ছড়িয়ে থাকেন, সেসব পরিবারের লোকজনদের নানা রকম সংক্ষিপ্ত নামকরণ হয়। দেওঘরের জ্যাঠা, বর্ধমানের ভাসুর, দার্জিলিংয়ের ঠাকুরপো বা পদ্মপুকুরের মাসি। নামকরণ অবশ্য নানা রকমের হয়, রাঙা বৌদি, সোনা কাকিমা বা ওই ধরনের কিছু। ভারত সরকারও এক বিরাট জয়েন্ট ফ্যামিলি, বোধহয় বৃহত্তম। এখানে সবার নামেরই সংক্ষিপ্তকরণ হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ভিপি, প্রাইম মিনিস্টার পিএম, ফিনান্স মিনিস্টার এফএম, মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হল এমআইবি, প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার পিআইও, ডিজি এআই, আরও কত কি। তখন এসব জানতাম না, এখন জেনেছি। সেদিন রাত্রে সেক্রেটারি থাকতে থাকতেই পিআইও, ডিজি, এআইআর, ডিএনএস ও আরও কয়েকজন এলেন। স্যার, আপনার শর্ট লাইফ স্কেচ চাই, পিআইও আবেদন জানালেন। সৌমেন হাসল। দেয়ার ইজ নাথিং মাচ। কী যে বলেন স্যার, এক্ষুনি চাই? ও জানতে চাইল। আজই প্রেস রিলিজ দিতে হবে। সৌমেন ভাবছিল। দাদা বললেন, আমাকে এক টুকরো কাগজ দিন, আমি লিখে দিচ্ছি। এবার ডিজি, এআইআর ও ডিরেক্টর অফ নিউজ সার্ভিসেস ডিএনএস আবদার করলেন, স্যার, রেডিও নিউজ রিলের জন্য দুটো একটা কথা বলতে হবে। এখনই কি বলবো? ভিএনএস বললেন, কাইন্ডলি সে সামথিং অ্যাবাউট ইয়োর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কী ভাবছেন। সেক্রেটারি হাসতে হাসতে বললেন, ডু প্লিজ সে ফিউ ওয়ার্ডস স্যার। কী আর করবে সৌমেন, রাজি হলো। সঙ্গে সঙ্গে টেপ রেকর্ডার নিয়ে আরও দুজন ভেতরে এলেন। দু চার কথা বলল। প্রাইম মিনিস্টার সত্যিই একজন বিচিত্র মানুষ। কোনো দিন আলাপ পরিচয় নেই, তবু তিনি আমাকে মন্ত্রী করলেন। আমি আর আগ্রহ চেপে রাখতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, এটা কখন ব্রডকাস্ট হবে? কাল রাত 8:30টায়। সেক্রেটারি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ট্রানজিস্টার সঙ্গে এনেছেন? আমি বললাম, না। অল ইন্ডিয়া রেডিও ডিরেক্টর জেনারেল বললেন, আমি ব্যবস্থা করছি। পরের দিন সকালে একটা বিরাট রেডিও এসেছিল, আর সেই দিন রাত্রেই ক্যাবিনেট সেক্রেটারিয়েট থেকে মোহর করা কভারে ব্রিফ এলো, নানা রকমের ব্রিফ। সোয়ারিং ইন সেরিমনিতে কীভাবে কী হবে, মিনিস্টার অফ স্টেটের দায়দায়িত্ব, মাইনে, অ্যালাউন্স সম্পর্কে, সরকারি নিয়ম, ট্যুর করার বিধি ও আরও কত কী। আমরা তিনজনে অনেক রাত পর্যন্ত এসব পড়েছিলাম। আমি বললাম, বাপরে বাপ, মন্ত্রীদের জন্য কত কী। দাদা বললেন, হাজার হোক সেন্ট্রাল মিনিস্টার, যা তা ব্যাপার নাকি। এরই মধ্যে টেলিফোন আর টেলিগ্রাম আসতে শুরু করেছে। রেডিওতে অ্যানাউন্সমেন্ট হবার পরপরই, অধিকাংশই কলকাতা থেকে। তবে দিল্লিরও বহু লোক টেলিফোন করল। পরিচিতর চাইতে অপরিচিতরাই বেশি। কয়েকজন এমপিও টেলিফোন করলেন, অভিনন্দন জানালেন মন্ত্রীরাও। মানুষের জীবন একটা দিন কিছুই না, তবু মাঝে মাঝে মানুষের জীবনে এমন একটা দিন আসে যখন ইতিহাস সৃষ্টি হয়, নতুন অধ্যায়ের সূচনা করে, অবিস্মরণীয় হয় সারা জীবনের জন্য। এই একটি দিন 24 ঘন্টা
সরকারিভাবে মন্ত্রীদের নাম ঘোষণা থেকে শপথ নেবার দিনরাত্রি পর্যন্ত সৌমেনের জীবনকে একেবারে মোড় ঘুরিয়ে দিল, পাল্টে দিল, নতুন করে জন্ম হলো। 425 টাকার লেকচারার সৌমেন রায় হারিয়ে গেল, ফুরিয়ে গেল, নিঃশেষ হয়ে শেষ হলো। জন্ম নিল কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী সৌমেন রায়। যে সৌমেন বাসে চড়ে কলেজে যাতায়াত করত, সেই সৌমেনের জন্য বড় ডজ গাড়ি এলো। যার বাড়িতে ঠিকেজি কাজ করে, দিনরাত্রে চাকর রাখতে পারে না, সেই তার জন্য লাইন করে চাপরাশি বেয়ারা দাঁড়িয়ে। রিভলভারধারী সিকিউরিটি গার্ড। হঠাৎ ওর জীবনের দাম বেড়ে গেল, নাকি শত্রুর সংখ্যা বাড়ল? আমাদের কলকাতার বাসায় কোনো কালেই টেলিফোন ছিল না। ইলেকশনের জন্য টেম্পোরারি টেলিফোন নেওয়া হয়েছে। এক রাত্রির মধ্যেই এই কোটা হাউসের ঘরেই দুটো টেলিফোন বসলো। তাও নিজের ডায়াল ঘোরাতে হবে না, বোতামটা টিপলেই পাশের ঘরে খিদমত গাড়ির দল বসে আছে। তারাই ডাইরেক্টরি খুঁজে নাম্বার জেনে ডায়াল ঘুরিয়ে দেবে। শপথ নেবার পর থেকে সারা দিনের মধ্যে কয়েকবার কলকাতায় টেলিফোন করা হয়েছে। অপেক্ষা করতে হয়নি, 5 মিনিটের মধ্যে লাইন পাওয়া গেছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, আইসিএস সেক্রেটারি, বড় ডজ গাড়ি, ড্রাইভার, চাপরাশি, সিকিউরিটি গার্ড, টেলিফোন, ট্রাঙ্ক কল, পার্সোনাল স্টাফ, সব তালগোল পাকিয়ে গেল মাথার মধ্যে। হঠাৎ সারা দেশটা যেন আমাদের জমিদারিতে পরিণত হলো। যেদিকে তাকাই সেদিকেই শুধু গোলাম, শুধু সেলাম, শুধু খাতির, সম্মান। আমরা মাতাল হয়ে গেলাম। ভাবতে পারলাম না, বুঝতে পারলাম না, সব কিছু আছে, সম্মান, প্রতিপত্তি, ঐশ্বর্য, নেই শুধু ভালোবাসা, দরদি মন, স্নেহকাতর প্রাণ। অবকাশই পেলাম না হিসাব নিকাশের। জোয়ারের জলের মুখে দাঁড়িয়ে ভাবতে পারলাম না, শিথিল হলো আমাদের অস্তিত্ব। দাদা পরদিনই চলে গেলেন। অনেকবার অনুরোধ করা হলো, তবু থাকলেন না। বললেন, না না, আর না, বেশি দিন থাকলে ঘর সংসার চাকরি বাকরিতে মন দিতে পারবো না। অনেক সুখের মধ্যেও আমি যেন একটু ভয় পেলাম। এত মানুষের মধ্যেও আমি যেন একটু একলা হয়ে গেলাম। কলাতলায় টোপর মাথা দিয়ে দাঁড়িয়ে বিয়ে করার জন্য আজকাল অনেকেই হাসাহাসি করেন। 7 পাকে বাঁধার দিনও নাকি ফুরিয়েছে। তাই বোধহয় লাল সুতো দিয়ে জামাইয়ের মাপ নেওয়া, দুধ আলতা দিয়ে নতুন বউয়ের পা ধুয়ে দেওয়া বা বাসর ঘরে কড়ি খেলার মতো স্ত্রী আচারের বিরুদ্ধে আধুনিকরা গর্জন করেন। ইউনিভার্সিটিতে পড়বার সময় আমাদের ক্লাসের 2-3টি মেয়ের বিয়ে হলো। ওদের বিয়ের সময় এইসব স্ত্রী আচারের জন্য অনেক বরযাত্রীকেই টিপ্পনি কাটতে শুনেছি। চৈতালির বর তো নিজেই রেগে গেল। আমাদের বিয়ের সময়ও কিছু কিছু মন্তব্য আমার কানে এসেছে। আমি কিছু বলিনি। তখন তো আমি লাল বেনারসি পরে কোণে বউ। তখন কি তর্ক করা যায়? কফি হাউস বা YMCA রেস্টুরেন্ট বা বসন্ত কেবিন হলে বলে দিতাম, আমার ভালোই লাগে। বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে, মিলনযজ্ঞের প্রস্তুতি পর্ব মধুর করে। সে যাই হোক, দিল্লিতে সরকারি শুভ কাজে যে স্ত্রী আচার দেখলাম, তা দেখে তো আমি তাজ্জব। গণ্ডগ্রামের কট্টর গোড়া ব্রাহ্মণবাড়ির বিধবার চাইতেও বোধ হয় অনেক বেশি নিয়মকানুন প্রেসিডেন্টকে মানতে হয়। সব কিছুরই নিয়ম, অথবা বিধি, অথবা চিরাচরিত প্রথা। আগে জানতাম না, কিন্তু আস্তে আস্তে জেনেছি বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথির সঙ্গে কথা বলার জন্য রাষ্ট্রপতিকে সরকারি নির্দেশ মানতে হয়। প্রাণ খুলে কথা বলার অধিকার তো দূরের কথা, হাঁটা চলা ওঠা বসারও নিয়ম বা নির্দেশ মানতে হয় রাষ্ট্রপ্রধানকে। নতুন কনে বউ বা বিধবাদের জন্য যত কঠোর নিয়মকানুনই থাক না কেন, তবু তারা হাসতে পারে, কাঁদতে পারে, কিন্তু রাষ্ট্রপতি ভবনে নৈবচ নৈবচ। মন্ত্রীদের জন্যই কি কম স্ত্রী আচার, কম নিয়মকানুন, কম রীতিনীতি? প্রথম প্রথম সব কিছুতেই আমরা অবাক হতাম, হাসতাম। তখনও আমরা কোটা হাউসে আছি, জনপথের এই বাংলোয় আসিনি। প্রায় রোজ সন্ধ্যার পর আমরা দুজনে কনট প্লেসের দিকে বেড়াতে যেতাম। গাড়িতেই যেতাম, কিন্তু কনট প্লেসের কোথাও গাড়ি থেকে নেমে দুজনে ঘুরে বেড়াতাম। কখনো দোকানগুলোর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতাম, জিনিসপত্র দেখতাম, দেখতাম লোকজন, গাড়ি ঘোড়া।
সব কিছুই তো নতুন, দেখতে ভালোই লাগতো। কখনো কখনো মাঝখানের পার্কে বসে গল্প করতাম, চিনিবাদাম বা আইসক্রিম খেতাম। একদিন গল্প করতে করতে একটু রাত হয়ে গেল। আশেপাশে বিশেষ লোকজন ছিল না। হঠাৎ সৌমেনের খেয়াল হলো গান শুনবে। আমি দিদির মতো কোনো দিন কোনো মাস্টারের কাছে গান শিখিনি। তবু দিদির গান শুনে শুনেই গোটা কতক রবীন্দ্রসঙ্গীত আর অতুল প্রসাদের গান গাইতে পারতাম। ওই সব গান যে ও কতবার শুনেছে তার হিসাব নেই। আমি কি গান শিখেছি যে তোমাকে সারা জীবন গান শোনাবো? না শিখেই যা গাইতে পারো তাতে আমার মন ভরে যায়। আমি ঠাট্টা করে বললাম, দেখো মন্ত্রী হবার পরও এই ভালো লাগা থাকে কি না। সামনাসামনি বসে কথা বলছিলাম। সৌমেন হঠাৎ দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে মাথায় মাথা লাগিয়ে বলল, এ কথা কেন বললে উর্মি? আমি কি এই কদিনে পাল্টে গেছি? আমি কি তাই বলেছি? মন্ত্রিত্ব করতে গিয়ে আমি যদি কোনো দিন পাল্টে যাই তাহলে বলো, আমি সেই দিনই রিজাইন করে কলকাতা ফিরে যাব। আমি ওর কথা শুনে না হেসে পারলাম না। তখনও দুহাত দিয়ে ও আমার গলা জড়িয়ে আছে। বলল, তুমি হাসছ, কিন্তু বিশ্বাস করো মন্ত্রিত্বের প্রতি কোনো মোহ আমার নেই। মন্ত্রিত্বের চাইতে তোমার আকর্ষণ আমার কাছে অনেক বেশি, অনেক বড়। অনেকক্ষণ দুজনে বেশ নিবিড়ভাবে কাটিয়ে উঠলাম। ও আমার একটা হাত ধরে দোলাতে দোলাতে হাঁটছিল। 2-4 পা এগুতেই ওই গাছের তলার লোকটা আমাদের সেলাম দিল। আমরা দুজনে হতবাক। গানম্যান, সিকিউরিটি গার্ড, মন্ত্রীদের কি ব্যক্তিগত জীবন থাকতে পারে না? প্রথম প্রথম সৌমেন অফিসের সব কিছু নিয়েই আমার সঙ্গে গল্প করত। জানো উর্মি, চিঠিপত্র সই করাবার জন্য সিগনেচার প্যাড আছে। প্যাডের পাতা পর্যন্ত আমাকে উল্টাতে হয় না। প্রাইভেট সেক্রেটারি পাশে দাঁড়িয়ে পাতা উল্টে দেয়। কেন, তুমি কি পাতা উল্টে সই করতে পারো না? পারলে ওরা করতে দেয় না। আমাকে খুশি করার জন্য সব সময় ওরা সবাই পাগল। মনে পড়ে সৌমেনের ট্যুর প্রোগ্রাম দেখে আমার কি হাসি। হাসবো না? প্রোগ্রাম মানে তো ডিপারচার দিল্লি, অ্যারাইভাল দামদাম, আবার ডিপারচার দামদাম, অ্যারাইভাল দিল্লি। কিন্তু এই প্রোগ্রামেই কপি গেল 60-70 জনের কাছে। সেক্রেটারি টু দি প্রেসিডেন্ট, প্রাইভেট সেক্রেটারি টু দি প্রাইম মিনিস্টার, সেক্রেটারি টু দি ক্যাবিনেট থেকে শুরু করে 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, এরোড্রাম অফিসার ও আরও কতজনের কাছে যে কপি গেল তা দেখে আমার কী হাসি। আমি হাসলে কি হয়? আস্তে আস্তে ওই প্রোগ্রাম আরও অনেকের কাছে যেতে শুরু করলো। এমপি, এলএ, ডজনখানেক কংগ্রেস অফিসে সৌমেনের ব্যক্তিগত বন্ধুবান্ধব ও পরিচিতদের কাছেও ট্যুর প্রোগ্রাম পাঠানো শুরু হলো। সৎ আদর্শবান থাকার জন্য তখন কত কথা, কত আলোচনা। আমার সঙ্গে আলাপ আলোচনা করে সৌমেন প্রাইভেট সেক্রেটারিকে বলল, লুক হিয়ার, কেউ যেন আমার সঙ্গে দেখা করতে ফিরে না যায়। আর হ্যাঁ, সব চিঠিপত্র আমাকে দেখাতে ভুলবেন না। সব চিঠিপত্রই তো দেখাই স্যার। 1 দিন বা 2 দিনের মধ্যে সব চিঠির জবাব যাবে। আচ্ছা স্যার। ফাইল যেন না জমে। প্রত্যেকটা ফাইল আমি সেম ডে ডিসপোজ অফ করে দেব। তবে কি স্যার? আমি সৌমেনের পাশেই বসে আছি। প্রাইভেট সেক্রেটারি একটা নোট বই আর কলম নিয়ে বলির পাঁঠার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছেন। তবে কোনো অফিসার যেন বেশি দেরি করে ফাইল না পাঠান। আচ্ছা স্যার। বাড়িতে আমি ফাইলপত্র আনব না, ওসব অফিসেই সারতে চাই। সৌমেন আমাকে বলতো, জানো উর্মি, কয়েকজন মিনিস্টারের বাংলো ঘুরে আমার ভীষণ খারাপ লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বাংলোগুলোকে ওরা অফিস করে ফেলেছে। অফিস ইজ অফিস অ্যান্ড বাংলো ইজ বাংলো। তা তো বটেই। বাংলোতে মন্ত্রী থাকে বলেই অফিস হবে কেন? বাংলো হচ্ছে ফ্যামিলির জন্য অ্যান্ড ফর ফ্রেন্ডস অ্যান্ড রিলেশনস। আরও কত কথা, কত স্বপ্ন। বিষণ্ণ মুখে সৌমেন বলল, আমি সব মিনিস্টারদের বাংলো ঘুরিনি, কিন্তু যে কটা দেখেছি তাতেই ভীষণ অবাক হয়েছি। কেন? আমরা গরিব দেশের মন্ত্রী। তাছাড়া আমরা সবাই তো অর্ডিনারি মিডল ক্লাস ফ্যামিলির থেকেই এসেছি। মন্ত্রীদের বাংলোগুলোকে রাজা মহারাজার প্যালেসের মতো সাজাবার কোনো মানে হয়?
খুব সাজানো গোছানো বুঝি? আমি জানতে চাই। তুমি ভাবতে পারবে না উর্মি, কি দারুণ দামি দামি সোফা, কার্পেট, কার্টেন, ফার্নিচার দিয়ে বাংলোগুলো সাজানো। আমি ছোট্ট করে নিজের মতামত জানাই। খুব বেশি দামি দামি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজালে কি ভালো লাগে? স্পষ্ট জবাব দেয় সৌমেন। মোটেও না, আমার তো মোটেও ভালো লাগে না। তাছাড়া কাদের পয়সা এসব ফুটানি মারব? এরপর নিজের পরিকল্পনার কথা জানায়। বুঝলে উর্মি, তুমি খুব সিম্পলভাবে আমাদের বাংলো সাজাবে। তাছাড়া সবাই যেভাবে সাজায় আমরা সেভাবে সাজাবো কেন? আমাদের বাংলোতে এসে সবাই যেন বুঝতে পারে আমাদের একটা বৈশিষ্ট্য আছে। সেদিনের কথা ভাবলে হাসি পায়, দুঃখ হয়। জনপথের এই বাংলোতে আসার পর আমাদের কোনো বৈশিষ্ট্যের ছাপ পড়ল না কোথাও। সিপিডব্লিউডির পুরনো ফাইলে মিনিস্টার অফ স্টেটের জন্য যা যা লেখা ছিল, বরাদ্দ ছিল, ঠিক সেই মতো ঘরদোর সাজানো গোছানো হলো। তবুও সৌমেন সাধারণ বুদ্ধিমান মানুষের মতো ভাবনা চিন্তা করার ক্ষমতা হারালো না। নিউ দিল্লির হৃৎপিণ্ড হচ্ছে কনট প্লেস আর জনপথ হচ্ছে মেরুদণ্ড। যেমন সেন্ট্রাল এলাকা তেমন সম্ভ্রান্ত পরিবেশ। এমন জায়গায় এত বিরাট জমির উপর মন্ত্রীদের বাংলো দেখে ওর কি রাগ। পৃথিবীর কোনো শহরে একটা পরিবারের জন্য যে এতখানি জমি নষ্ট হয় তা ও কল্পনা করতে পারত না। ও কথায় কথায় বলতো, এ কি বাংলো? মোটেই না, এ হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের তাঁবু। চারদিকে শুধু মাঠ, মাঝখানে কখানি ঘর। ওর কথায় আমি হাসলেও কথাটা ঠিকই বলতো। আমাদের বাংলোর মোট এরিয়া বোধহয় শ্যাম পার্ক বা শ্রদ্ধানন্দ পার্কের চাইতেও বড় হবে। এই জমির উপর ফ্ল্যাট বাড়ি তৈরি করলে 200 ফ্যামিলি থাকতে পারত। আমরা এই বাংলোর সামনে কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল শোভাযাত্রা দেখতাম, সকালে বিকেলে। সারাদিনের পরিশ্রমের পর ওরা যেন সাইকেল চালাতে পারত না, কিন্তু তবু চালাতে হতো মাইলের পর মাইল। বলো উর্মি, এই লোকগুলোর কোয়ার্টার যদি এখানে হতো তাহলে কত ভালো হতো। আমরা যারা গাড়ি করে অফিস যাই, তাদের বাড়ি 2-5 মাইল দূরে হলে কি মহাভারত অশুদ্ধ হতো। তখন সৌমেন অতি সাধারণ মানুষকে ভালোবাসত, তাদের কথা ভাবত, অনুভব করত ওদের দুঃখ কষ্ট। প্রত্যেক মন্ত্রীর বাংলোতেই একজন পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকেন। মোটামুটি নাইবি করাই এর কাজ। আসেন সকাল 7:30টায় 8টায়, বাড়ি যান 12টার পর, আবার আসেন 3টে নাগাদ, বিদায় নেন রাত 8টার পর, কোনো দিন আরও পরে। এই রেসিডেন্স পিএ বাবুর বড় রকমের দায়িত্ব না থাকলেও নানা রকমের কর্তব্য পালন করতে হয়। নানা মানুষ নানা কারণে মন্ত্রীর বাংলোয় আসেন। কেউ আসেন সরকারি কাজে, কেউ আসেন রাজনৈতিক আলাপ আলোচনার জন্য, কিছু কিছু মানুষ আসেন ভাগ্যের সন্ধানে, চাকরির খোঁজে। এছাড়াও আরও অনেকে আসেন তৈলমর্দনের জন্য বা নিজের আভিজাত্য প্রচারের জন্য। বাংলোর পিএ বাবুকেই এদের সামলাতে হয়। এরপর আছে বাংলোর দেখাশোনা। জলের ট্যাঙ্ক লিক করছে, টয়লেটের সিস্টার্ন খারাপ, রান্নাঘরের দরজা জানলার নেট পাল্টাতে হবে, কার্পেট নোংরা, বাল্ব ফিউজ হয়েছে। পিএ বাবু সিপিডব্লিউডি এনকোয়ারি অফিসে বলে সব ব্যবস্থা করে দেন। গোল মার্কেট থেকে মাছ আনতে হবে, পাহাড়গঞ্জ থেকে সরলি আম, সস্তায় চাল আটা, পিয়ন বেয়ারা পাঠিয়ে ইনিই আনিয়ে দেবেন। মন্ত্রীর বাংলোয় বেগার খাটার লোক আরও থাকে। প্রত্যেক মন্ত্রীর বাংলোর পিছনে 3-4 জন চাকর বাকর থাকার কোয়ার্টার ছাড়াও ধোপার আস্তানা থাকে। ইংরেজ আমলে প্রত্যেক বড় সাহেবের নিজস্ব ধোপা থাকত। এখন মিনিস্টার সাহেবদের নিজস্ব ধোপা না থাকলেও বাংলোয় ধোপার কোয়ার্টার আছে। সে কোয়ার্টারে কাপড় কাচার জায়গা, জল, কাপড় শুকোবার ব্যবস্থা সব কিছু আছে। এখন মন্ত্রীদের বাংলোতে যেসব ধোপা থাকে তারা ব্যবসা করে যেখানে সেখানে। বিনা পয়সায় কোয়ার্টার, জলকল, ইলেকট্রিসিটি পাবার বিনিময়ে মন্ত্রীর বাড়ির সব কিছু ফ্রি।
সার্ভেন্টস কোয়ার্টারে মন্ত্রীর চাকর বাকর ছাড়াও 2-4 জন অনুগ্রহ প্রার্থী থাকে। এরা সবাই বেগার খেটে মন্ত্রীর ঋণ শোধ করে। এদের সবার কমান্ডার ইন চিফ হচ্ছেন রেসিডেন্স পিএম। মন্ত্রীকে রেল স্টেশন বা এয়ারপোর্টে পৌঁছে দেবার ও অভ্যর্থনা জানাবার দায়িত্ব এর। মন্ত্রীর বাংলোয় লাঞ্চ ডিনার হলে একেই বাজার যেতে হয়। অতিথিদের পুনঃ পুনঃ স্মরণ করিয়ে দিতে হয়, স্যার, দিস ইজ জাস্ট টু রিমাইন্ড ইউ অ্যাবাউট টুমরোজ ডিনার। অতিথিরা এলে তাদের গাড়ির দরজা খুলে দেওয়া ও বিদায়বেলায় গাড়ির দরজা বন্ধ করার দায়িত্ব এরই। এই ভদ্রলোককে আরও কত কি যে করতে হয় তার ফর্দ করা মুশকিল, প্রায় অসম্ভব। তবে বোধহয় সবচাইতে বড় কাজ মন্ত্রীপত্নীর খিদমতগারি করা। ইনি মন্ত্রীর নিম্নতম পিএ হলেও মন্ত্রীপত্নীর প্রাইভেট সেক্রেটারি। আমি আস্তে আস্তে এসব জেনেছি, দেখেছি আর জেনেছি রেসিডেন্স পিএকে আলিপুর বা সফদারজাং হাওয়া অফিসের মতো আবহাওয়ার পূর্বাভাস বলতে হয়। অফিস যাবার পথে প্রাইভেট সেক্রেটারি বাংলোয় এসেই একে কানে কানে ফিসফিস করে জিজ্ঞাসা করবেন, মিনিস্টারের মুড কেমন? ভালো। প্রাইভেট সেক্রেটারি মহা খুশি। স্পেশাল ইনক্রিমেন্টের ফাইলটা তাহলে পুট আপ করা যাবে। মুড খারাপ? তাহলেই প্রাইভেট সেক্রেটারির মুখ কালো হয়ে যাবে। অফিসের অন্যান্য পিএদের বলে দেবেন, আজ বি কেয়ারফুল, এইচএমের মুড খুব খারাপ। মিনিস্ট্রির সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিদের পিএদের কাছে পৌঁছে যাবে আবহাওয়ার পূর্বাভাস। হ্যালো রঙ্গস্বামী, ইয়েস ইয়েস, হাউ আর ইউ? ভালো না ভাই, আজ মিনিস্টারের মুড খুব খারাপ। তাই নাকি? হ্যাঁ। কেন, কি ব্যাপার? ক্যালকাটা স্টেশনের রিপোর্ট পেয়ে খুব রেগে গিয়েছেন বুঝি? জানি না, আই উইল টেল ইউ লেটার। রিসিভার নামিয়েই আবার ডায়াল ঘোরাবেন। সচদেব? হ্যাঁ, আজ জয়েন্ট সেক্রেটারিকে একটু টিঙ্কাল দিও, মন্ত্রীর মুড ভালো না। নিশ্চয়ই বলবো। তাহলে সিবিআইয়ের ওই ফাইলটা আজ পাঠাবো না, কি বলো? নট অ্যাট অল, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাংলোয় রেসিডেন্স পিএ হচ্ছে সত্যব্রত মুখার্জি। অভাবগ্রস্ত সাধারণ ইউডিসি ছিলেন। কোটা হাউসে এসে আমাদের দুজনকেই নিজের দুঃখ দুর্দশার কথা জানিয়ে পিএ হবার সকাতর অনুরোধ জানায়। পিএ হলে গোটা কতক টাকা বেশি মাইনে পাবে। আমরা দুজনেই সঙ্গে সঙ্গে রাজি হই। সেই থেকে মুখার্জিবাবু আজও আছেন। নতুন নতুন আমরা যখন এই বাংলোয় এলাম তখন ব্রেকফাস্টের সময় সৌমেন প্রায়ই আমাকে জিজ্ঞাসা করত, হ্যাঁ গো, মুখার্জিবাবুকে কিছু খেতে দাও? শুধু মুখার্জিবাবুকে না, বাবুরামকেও দিই। রোজই দিও, হাজার হোক 7টার মধ্যে বাড়ির থেকে রওনা হন, নিশ্চয়ই 1 কাপ চা ছাড়া আর খেয়ে আসেন না। আমি বলি, তাছাড়া সেই বিনয়নগর থেকে ওকে সাইকেল চালিয়ে আসতে হয়, কিছু খেলেও তো এখানে পৌঁছতে পৌঁছতে আবার খিদে পেয়ে যাবে। ঠিক বলেছ। আমাদের ব্রেকফাস্ট খাবার সময় মুখার্জিবাবুকে নানা কারণে প্রায়ই সৌমেনের কাছে আসতে হতো। কাজের কথা হয়ে গেলেই সৌমেন বলতো, বসুন, চা খান। মন্ত্রী আর মন্ত্রীপত্নীর পাশে বসে চা খাবার কথা ভাবতে গিয়েই মুখার্জিবাবু যেন শিউরে উঠতেন। না না স্যার, আমি আর চা খাবো না। সৌমেন তবু বলতো, বসুন বসুন, চা না খাবার কি হয়েছে? বাড়িতে যখন ডিউটি দিচ্ছেন তখন বাড়ির লোকের মতোই থাকবেন। মন্ত্রীর এই আন্তরিকতার জন্য মুখার্জিবাবু আনন্দে প্রায় কেঁদে ফেলতেন। স্যার, বাড়ির লোকের মতোই তো আপনারা রেখেছেন। মাঝে মাঝে অবসর মুহূর্তে সৌমেন মুখার্জিবাবু বা বাবুরামের বাড়ির খোঁজ খবর নিত, জানতে চাইতো ওদের সুখ দুঃখের কথা। একবার ও সন্ধ্যার প্লেনে কলকাতা থেকে ফিরছিল। প্রায় ঘণ্টা 3 দেরিতে প্লেন যখন পালামে পৌঁছল তখন রাত প্রায় 12:30 বাজে।
প্রতিবারের মতো মুখার্জিবাবু, গানম্যান আর বাবুরাম এয়ারপোর্টে ছিল। সৌমেন গাড়িতে উঠেই ওদের দুজনকে বলল, আপনাদের অনেক কষ্ট হলো। মুখার্জিবাবু সঙ্গে সঙ্গে বললেন, না স্যার, এতে কষ্ট কি? সৌমেন বাংলোয় আসার পথে ওদের দুজনকে বিনয়নগর আর সেবানগরের কোয়ার্টারে নামিয়ে দিল। বাংলোয় পৌঁছে ড্রাইভার আর গানম্যানকে বলল, তাড়াতাড়ি ঘুমোতে যাও, কাল সকালে তাড়াহুড়ো করে আসতে হবে না। সেসব দিনের কথা আমার সব মনে আছে, মন ভরে আছে, পূর্ণ হয়ে আছে। নতুন মন্ত্রী হবার পর অফিসে বসে সৌমেন কী করতো আমি জানি না, কিন্তু অফিসের বাইরে, বাংলোয়, রাস্তাঘাটে সর্বত্র সে মানুষকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে থাকত। সাধারণ মানুষকে ভালোবাসার নেশায় ও পাগল হয়ে উঠেছিল। আমার ভীষণ ভালো লাগতো, মনে দারুণ আনন্দ হতো, গর্বও অনুভব করতাম। আমি দাদাকে চিঠি লিখে সব জানাতাম। আমার চাইতে দাদা অনেক অভিজ্ঞ, অনেক বিচক্ষণ, তাই তো উনি লিখেছিলেন, মানুষের কল্যাণ করার মতো মহৎ কাজই জগতে নেই, কিন্তু সেই জনকল্যাণের পিছনে যদি কোনো ক্ষুদ্র স্বার্থ থাকে বা হঠাৎ কোনো ভাবাবেগের জন্য এই শুভবুদ্ধির উদয় হলে তা দীর্ঘস্থায়ী হয় না। আশা করি ছোটোর এইসব কল্যাণকামী প্রবৃত্তির পিছনে কোনো ভাবাবেগ বা ক্ষুদ্রতা নেই। আপন মনের আনন্দেই সে মানুষকে সুখী করতে চায়। যখন দাদা এই চিঠি লিখেছিলেন তখন বোধহয় আমিও ভাবাবেগের জোয়ারে ভেসে গিয়েছিলাম। স্বামীর ঔদার্যে, কৃতিত্বে আমি তখন মুগ্ধ না হয়ে উপায় ছিল না। ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েও ও এত সাধারণ থাকতো যে মুগ্ধ না হয়ে কেউই পারত না। দাদার অফিস ছিল, অশোক মানুর স্কুল ছিল, দিদির সংসার ছিল, তবু যে যখন সময় পেত দিল্লি আসতো। অশোক মানু এলে মাও আসতেন। প্রত্যেকবার ওদের আনতে বা তুলে দেবার সময় সৌমেন স্টেশন যেত, নিজে হাতে মালপত্র নামাতো ওঠাতো। দাদা কতবার বলেছেন, কি করছিস ছোট, তুই মিনিস্টার হয়ে মাল টানাটানি করছিস দেখলে লোকে কি ভাববে বলতো? সৌমেন রেগে যেত, তুমি আমাকে এসব কথা বলবে না তো, তুমি কখনো আমাকে মিনিস্টার বলবে না। শুধু মন্ত্রী হিসেবে নয়, স্বামী হিসেবেও সৌমেন কত সহজ সরল মনের মানুষ ছিল তখন। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আমরা বেড়াতে যেতাম, হেঁটে হেঁটে গল্প করতে করতে। রাস্তার ধারে কাছে কোনো লোকজন না থাকলেই ও আমার হাত ধরত, কখনো কখনো বা কোমরটাই জড়িয়ে ধরত। মনে আছে উর্মি, কবে প্রথম তোমার কোমর জড়িয়ে ধরি? আমি ঠোঁট চেপে হাসি লুকিয়ে জবাব দিলাম, না। না? ও অবাক হয়। প্রথম দিন সেই তর্কাতর্কি হবার পর এমন স্পিডে তুমি এগিয়ে এলে যে। আমি এগিয়েছিলাম নাকি তুমি এগিয়েছিলে? বোধহয় দুজনেই। সৌমেন খুশি হয়, ঠিক বলেছ। তারপর একটু থেমে বলে, প্রথম একসঙ্গে সিনেমা দেখার কথা মনে আছে? আছে। বলো তো, কোথায় দেখেছিলাম? পূরবীতে। হ্যাঁ, ওই পূরবীতে সিনেমা দেখে বেরুবার সময়ই প্রথম তোমার এই কোমর জড়িয়ে ধরি। ও মিটমিট করে হাসতে হাসতে বলল, তাই বুঝি? আগে হ্যাঁ, ইচ্ছে হয়েছিল অনেক আগেই, কিন্তু সাহসে কুলোয়নি। তাছাড়া ঠিক সুযোগও আসেনি। মন্ত্রী হলেও বয়সটা তো বেশি হয়নি তখন। আমাকে নিয়ে তখনও ওর অনেক স্বপ্ন, অনেক নেশা। দূরের উদাস দৃষ্টি গুটিয়ে কেমন যেন মিষ্টি স্বপ্নালু দৃষ্টিতে চাইল আমার দিকে। একটা ইচ্ছা আমার আজও পূর্ণ হলো না। আমি চমকে উঠলাম, ভাবলাম ছেলে মেয়ে হবার কথা বলছে না তো? ও মন্ত্রী হবার পরপরই যদি আমাকে মেটারনিটি ওয়ার্ডে ভর্তি হতে হয় তাহলে লজ্জায় মাথা কাটা যাবে।
সবাই ভাববে মন্ত্রী হবার আনন্দেই। ও আবার বলতে শুরু করলো, নতুন নতুন বিয়ে হওয়ার পর আমি অনেক দিন রাত্রে তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতাম। আমি বলি, তা তো দেখবেই, আমি ঘুমিয়ে পড়ার পরও তো তুমি অনেক দিন জেগে থাকতে। শুধু তখন নয় উর্মি, মাঝরাত্রে ঘুম ভেঙে গেলেও আমি চুপ করে তোমাকে দেখতাম। কেন? দেখতে ভালো লাগতো, খুব ভালো লাগতো। আর কত কি যে ভাবতাম সে তোমাকে বলতে পারবো না। কি আবার ভাবতে? ভাবতাম তোমার ভালোবাসা আর তোমার দেহটার কথা। শুনতে আমার ভালোই লাগতো, কিন্তু মুখে বলতাম, বন্ধ করো তো তোমার অসভ্যতা। ও চুপ করতো না। সত্যি উর্মি, তখন থেকে একটা স্বপ্ন মনের মধ্যে আজও জমে রয়েছে। কী স্বপ্ন? উদয়পুর পিচোলা লেকের পাড়ে পাহাড়ের উপরেই গেস্ট হাউসে একবার দুজনে মিলে কটা দিন কাটাবো আর প্রাণ ভরে তোমাকে, তোমার এই দেহটাকে দেখব। আমি ওকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, রাখো তো তোমার ছেলে মানুষই। কয়েক মাস পরে সত্যি সত্যিই আমরা উদয়পুর গিয়েছিলাম। পিচোলা লেকের ধারে পাহাড়ের উপরের গেস্ট হাউসে পুরো 2 দিন কাটিয়েছিলাম। প্রায় স্বপ্নের মতো কেটেছিল ওই 2 অবিস্মরণীয় দিন। এই পৃথিবীতে বাস করেও আমরা যেন আনন্দের অমরাবতীতে চলে গিয়েছিলাম। বিন্দু দিয়েই সিন্ধু, টুকরো টুকরো অসংখ্য মুহূর্তের মালা দিয়েই তো জীবন। কিন্তু আমরা উপভোগ করি কি প্রতিটি মুহূর্ত? আর কোনো দিন না হোক, ওই 2 দিন প্রতিটি মুহূর্ত নিশ্চয়ই অনুভব করেছিলাম, উপভোগ করেছিলাম। সৌমেনকে ভালোবেসে যে অন্যায় করিনি, ভুল করিনি, সেটা ওই 2 দিন আবার নতুন করে উপলব্ধি করলাম। পায়ের নিচের মাটিতে কত বীজ অঙ্কুরিত হয়। একদিন তারাই আকাশের কোলে মাথা উঁচু করে দাঁড়ায়। আবার আকাশচুন্নি হিমালয়ের কোলে জন্ম নেয় কত নদী। কিন্তু হিমালয় বাসের মেয়াদ কতক্ষণ? সব নদীকেই নেমে আসতে হয় সমতল ভূমিতে, বিলীন হতে হয় সমুদ্র গর্ভে। আমার মনের মানুষ, প্রাণের পুরুষ, যৌবনের স্বপ্ন, আদর্শ সৌমেনও নেমে এলো, মিশে গেল, হারিয়ে গেল মন্ত্রিত্বের জোয়ারে। শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটির 4র্থ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।